যে বাংলা একসময় গোটা ভারতের ভবিষ্যৎ লিখতো, আজ সে নিজের ভাগ্যটাই পড়তে পারে না। যে বাক্যটা আমরা এখন রাজনৈতিক স্লোগান হিসেবে শুনি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, সেটা কোনো মিথ নয়, বরং এক বাস্তব ইতিহাস। এমন এক সময় ছিল, কলকাতা ছিল ভারতের চিন্তা শক্তির প্রধান কেন্দ্র। এখান থেকেই শুরু হয়েছিল ভারতের অর্থনীতি, রাজনীতি আর সমাজ পরিবর্তনের ধারা। কিন্তু আজ সেই বাংলা ইতিহাসের ছায়ায় হারিয়ে যাচ্ছে। স্বাধীনতার সময় যে বাংলা ভারতের জিডিপির 10% দিত, আজ সেটা নেমে এসেছে অর্ধেকে। মাথা পিছু আয়ে যে রাজ্য একসময় প্রথম দিকে ছিল, আজ র্যাঙ্কিং এর 24তম। অর্থাৎ ওড়িশা, রাজস্থানের মতো রাজ্য এগিয়ে গেছে। ভাবো একবার, যে বাংলা ছিল একসময় শিল্প বিপ্লবের জনক, আজ সেই বাংলা শিল্পহীন রাজ্যে পরিণত হয়েছে। কিন্তু এই পতনের শুরুটা কবে থেকে, সেটাই আসল গল্প। স্বাধীনতার ঠিক পরেই যখন গোটা দেশ আনন্দে মেতেছিল, তখন বাংলা ভুগছিল এক বিভীষণায়। দেশভাগের দগদগে ক্ষত। পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ শরণার্থী এসে ঠাঁই নিল পশ্চিমবঙ্গে। একদিকে জনসংখ্যার চাপ, অন্যদিকে শিল্পের ভাঙন। কারণ দেশভাগের পর বাংলার জুট ক্ষেত্রে 75% চলে যায় পূর্ব পাকিস্তানে, আর বাকি 25% রইল এই পাশে। ফলে কাঁচামাল না থাকায় শিল্প একে একে বন্ধ হতে শুরু করে। যে কলকাতা ছিল ভারতের আর্থিক রাজধানী, সেই শহর দেখলো বেকারত্ব, দারিদ্র আর রাগের বিস্ফোরণ। এরপর আসে 50 ও 60-এর দশক। সরকার আনে ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি। নামটা ভালো শোনালেও এই নীতিই কিন্তু বাংলার গলায় ফাঁস দেয়। আগে যেখানে খনিজ সম্পদ ছিল বাংলার আশেপাশে, সেখানেই শিল্প গড়ে উঠত। কিন্তু এই নীতির পর সস্তায় অন্য রাজ্যে খনিজ পাঠানো শুরু হয়। ফলে বাংলার প্রাকৃতিক সুবিধা হারিয়ে যায়। শিল্পপতিরা পালিয়ে যায় বোম্বে, গুজরাট আর দক্ষিণ ভারতে। এরপর শ্রমিক আন্দোলন, ধর্মঘট, লকআউট, সব মিলে বাংলার শিল্প ভাঙনের গল্পটা স্থায়ী হয়ে যায়। 1967 সালে নকশাল আন্দোলনের জন্ম হয়। উদ্দেশ্য ছিল কৃষকের অধিকার, কিন্তু বাস্তবে তা পরিণত হয় সহিংসতায়, ছাত্রছাত্রী আর শ্রমজীবী মানুষের র্যাডিকালাইজেশনে। ফলে পুঁজিপতি আর শিল্পোদ্যোক্তারা একে একে রাজ্য ছাড়ে। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসে। এরপর পরবর্তী 34 বছর বাংলার রাজনীতিতে একচেটিয়া প্রভাব বজায় রাখে। তবে শিল্পের বিকাশ নয়, তাদের মূল ফোকাস ছিল ভূমি সংস্কার ও গ্রামে ক্ষমতায়ন। ফলে শহুরে শিল্পনীতি সম্পূর্ণ থমকে যায়। শ্রম আইন, জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতা সব মিলে বাংলা হয়ে পড়ে অ্যান্টি ইন্ডাস্ট্রি রাজ্য। কলকাতা থেকে বড় বড় কোম্পানির হেড অফিসগুলো উধাও হয়ে যায়, আর বিনিয়োগকারীরা নাম শুনলেই পিছিয়ে যায়। 2000 সালের পরেও কেন্দ্রীয় বিনিয়োগ প্রায় বন্ধ ছিল। নতুন কোনো বড় পিএসইউ হয়নি। বাংলার যুবক যুবতীরা কাজের খোঁজে দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে পাড়ি দেয়। ফলে রাজ্যের আয় কমে, কৃষি একমাত্র ভরসা হয়। কিন্তু ক্ষুদ্র জমি, পুরনো প্রযুক্তি আর দুর্বল নীতি বাংলার কৃষিকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। এক সমীক্ষায় দেখা যায় বাংলার 11% পরিবার বছরের অনেকটা সময় না খেয়ে কাটায়। দেশের মধ্যে সর্বোচ্চ দারিদ্র্যের হার। এভাবেই রাজ্য পড়ে যায় ঋণের ফাঁদে, যেখানে রাজস্ব উন্নয়নের বদলে সুদ আর পুনর্ঋণ শোধে খরচ হয়। তারপর আসে 2008-এর সিঙ্গুর আর নন্দীগ্রাম। বাংলার শিল্পায়নের শেষ সুযোগটাও সেখানেই শেষ হয়। টাটা ন্যানো প্রকল্প বিতর্কে ডুবে যায়। সিঙ্গুরে কারখানার বদলে জন্ম হয় রাজনৈতিক প্রতীকের, এবং এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। 2011-তে ক্ষমতায় এসে তিনি বাংলার অর্থনীতি পুনরুজ্জীবনের চেষ্টা করেন। অবকাঠামো উন্নয়ন, এমএসএমই পুনরুদ্ধার কাজ হয়। কিছু উন্নতি দেখা যায়, কিন্তু মূল কাঠামোগত সংস্কার হয় না। আজও রাজ্যে বিনিয়োগকারীর আস্থা ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ, বরং জনমুখী প্রকল্পের নামে অর্থনীতিকে আরো দুর্বল করা হচ্ছে। শিক্ষা থেকে নিয়োগ, সবখানেই দুর্নীতি। এমনকি রাজ্য সরকারের ভাবমূর্তিও দুর্নীতি ও বিশৃঙ্খলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সমস্যার কথা বলে লাভ নেই, সমাধানটাই আসল। বাংলাকে ঘুরে দাঁড়াতে হলে প্রথমেই দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজ্য ও কেন্দ্রের মধ্যে এই অন্তহীন সংঘাত বন্ধ করতে হবে, কারণ উন্নয়ন প্রতিযোগিতা নয়, সহযোগিতার ফল। আজ তাজপুর বন্দর, তিস্তা ব্রিজ, দেবচা-পাচামি কয়লা প্রকল্প, NH-12, এই সব প্রকল্প আটকে আছে কেবল রাজনৈতিক টানাপোড়েনে। যদি এই অচলাবস্থা না কাটে, তবে বাংলা তার সম্ভাবনাকে কখনো বাস্তবে রূপ দিতে পারবে না। দ্বিতীয়ত, বিনিয়োগকারীর আস্থা ফেরানো, প্রশাসনিক জটিলতা কমাতে হবে, শ্রম আইন পুনর্গঠন করতে হবে, শিল্প ও আইটি সেক্টরের জন্য ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা মজবুত করতে হবে, PPP মডেলে অবকাঠামো তৈরি করতে হবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে হলদিয়া ও ধনকুনির মতন জায়গায়, যাতে শিল্প ক্লাস্টার তৈরি হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে হবে, কারণ বাংলার সৌর ও বায়ুশক্তির বিপুল সম্ভাবনা এখন অপ্রয়োগিত। কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ অপরিহার্য। সেচ ব্যবস্থা, উন্নত বীজ, যন্ত্রিকীকরণ এবং একক চাষের বদলে বহুমুখী ফসল উৎপাদনে
কৃষকদের উৎসাহ দিতে হবে। জুট ও খাদ্য প্রসেসিং ইন্ডাস্ট্রিকে আধুনিক প্রযুক্তিতে ফিরিয়ে আনতে হবে, যাতে গ্রামীণ কর্মসংস্থান বাড়ে আর অপচয় কমে। সবশেষে দরকার ইমেজ পরিবর্তন। বাংলায় যেন প্রতিভা, বিনিয়োগ ও পর্যটনের কেন্দ্র হিসাবে আবার আত্মপ্রকাশ করে। দার্জিলিং, সুন্দরবন, মুর্শিদাবাদকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠাতা দিতে হবে উৎসব, আর্ট ফেয়ার, ফিল্ম ইভেন্টের মাধ্যমে। কারণ মনে রেখো, আজকের ভারতের আগামীকাল নির্ভর করছে বাংলার জাগরণের উপর। ইতিহাস প্রমাণ দিয়েছে বারবার, বাংলা যখনই জেগেছে তখনই ভারত এগিয়েছে। প্রশ্ন হলো, এই প্রজন্মের বাংলা কি আবারও সেই জায়গায় পৌঁছতে পারবে, নাকি আমরা শুধু অতীত নিয়েই গর্ব করতে থাকবো? যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর এক লাইন কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তাই যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইন অন্তত কমেন্ট করো, আমি পড়ে অবশ্যই রিপ্লাই দেবো।